মুর্শিদাবাদ এমন একটি শহর যেখানে ইতিহাস আজও কথা বলে। ছোটবেলায় মুর্শিদাবাদের নামটা বারবার উঠে আসতো ইতিহাসের পাতায়। নবাবী শাসন, বিশ্বাসঘাতকতা ও বীরত্বের সাক্ষী এই মুর্শিদাবাদ শহর। আমি সুনীল, আর আজ আপনাদেরকে মুর্শিদাবাদ শহরটি ঘুরিয়ে দেখাবো এবং তার সঙ্গে এখানকার অনেক অজানা ইতিহাস তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এক নজরে দেখে নেওয়া যাক শিয়ালদা থেকে মুর্শিদাবাদ যাওয়ার কোন কোন ট্রেন প্রতিদিন অ্যাভেলেবেল থাকে। মুর্শিদাবাদ ভ্রমণের প্রথম পর্বে আমরা ঘুরে দেখব কাটরা মসজিদ, জাহানকোষা কামান, ফৌতি মসজিদ, হাজারদুয়ারি প্যালেস, নসিপুর আখড়া, ইমামবাড়া, মির্জাফর ও তার বংশের 1100 কবর, আজিমুন্নিসা বেগমের সমাধি, নসিপুর রাজবাড়ি, জগৎ শেঠের বাড়ি, কাঠগোলা বাগান বাড়ি ও মতিঝিল। আমাদের প্রথম গন্তব্যস্থান হল কাটরা মসজিদ। বাংলার প্রথম নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। তিনি এই কাটরা মসজিদটি নির্মাণ করেছিলেন। মুর্শিদ কুলি খাঁর সমাধিও রয়েছে এই মসজিদে। মুর্শিদ কুলি খাঁ জন্মসূত্রে ছিলেন হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান। ওনার নাম ছিল সূর্য নারায়ণ মিশ্র। পরিবারের দারিদ্রতার কারণে তাকে হাজি সাফি নামক এক মোগল কর্মকর্তা কৃতদাস হিসাবে ক্রয় করেন। ধর্ম পরিবর্তন হওয়ার পর ওনার নাম রাখা হয় মোহাম্মদ হাদি। পরবর্তীকালে তার কাজের সুবাদে মোগল সম্রাট অরঙ্গজেবের নজরে আসেন মোহাম্মদ হাদি। সম্রাট অরঙ্গজেব তাকে বাংলার সুবেদার পদে নিয়োগ করেন আর তার সাথে মুর্শিদ কুলি খাঁ উপাধিতে ভূষিত করেন। এই মুর্শিদ কথাটা থেকেই জায়গাটির নামকরণ করা হয় মুর্শিদাবাদ। মুর্শিদ কুলি খাঁ 10 বছর রাজত্ব করেছিলেন বাংলার নবাব হিসাবে। সালটা ছিল 1717 থেকে 1727। 1897 সালের ভূমিকম্পে এই মসজিদটির অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। লেফট সাইডটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন মসজিদটি একটু হেলে আছে। এই মসজিদে প্রবেশ করার জন্য কোনো রকম এন্ট্রি ফি লাগে না। একসময় 2000 মানুষ একসাথে এই মসজিদে নামাজ পড়তেন। আমরা এখন যাচ্ছি বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি দেখার জন্য। এই সিঁড়ির নিচেই আছে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি। মসজিদের চারিদিকে ছিল 4টি মিনার, যার উচ্চতা 70 ফুট। ভূমিকম্পের ফলে মসজিদের 2টি মিনার ভেঙে পড়ে। আপনারা এখন দেখছেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি। কাটরা মসজিদ দেখে আমরা এখন চলে এসেছি জাহানকোষা কামান দেখতে। এই জাহানকোষা কামানটি তৈরি করা হয়েছিল বাংলাদেশে। বাংলার সুবেদার ইসলাম খানের নির্দেশে 1617 সালে জনার্দন কর্মকার এই কামানটি নির্মাণ করেন। কামানটি অষ্টধাতু দিয়ে নির্মাণ করা হয়েছিল বলে আজও মরচে ধরেনি কামানটির ওপরে। 17 ফুট 6 ইঞ্চি লম্বা এই কামান। কামানটির ওজন 7 টনেরও বেশি। আমাদের পরবর্তী গন্তব্যস্থান হল ফৌতি মসজিদ। অনেকের কাছে মসজিদটি ফুটি মসজিদ বা ফুটো মসজিদ নামে পরিচিত। এই মসজিদটি নির্মাণ করেছিলেন সরফরাজ খাঁ। বাংলার নবাবী সিংহাসন নিয়ে দীর্ঘদিন ধরে সরফরাজ খাঁ ও আলীবর্দী খাঁয়ের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের চূড়ান্ত নিষ্পত্তি ঘটে গিরিয়ার যুদ্ধে, যেখানে পরাজিত হয়ে প্রাণ হারান সরফরাজ খাঁ আর বিজয়ী হন আলীবর্দী খাঁ। মৃত্যুর আগে সরফরাজ খাঁ একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। তার আদেশ অনুযায়ী মসজিদের নির্মাণ কাজও শুরু হয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এমন যে গিরিয়ার যুদ্ধে নবাব সরফরাজ খাঁর মৃত্যু ঘটে। মৃত্যুর সংবাদ আসার পর মসজিদের নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। আর সেই থেকে মসজিদটি ইতিহাসের এক নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ইতিহাসকে জানতে হলে, বুঝতে হলে, নিজের চোখে দেখতে হলে আপনাকে এই ফুটো মসজিদে আসতেই হবে। আপনাদের যে টোটোওয়ালা থাকবে সেই টোটোওয়ালা কিন্তু বেশিরভাগ টোটোওয়ালারা কী করে, এই ফুটো মসজিদটা আপনাদের দেখায় না, স্কিপ করে দিয়ে চলে যায়। কিন্তু আমি বলবো এই ফুটো মসজিদটা আপনারা আসুন, এসে দেখে যান। হ্যাঁ, এখানে ওঠা নামার একটা প্রবলেম আছে ঠিকই, আমি যেরকমভাবে উঠলাম আপনাদেরকে ওরকমভাবেই উঠতে হবে। তবে বলবো আসুন, এসে দেখে যান।
ইতিহাস যেখানে কথা বলছে। হাজারদুয়ারি মুর্শিদাবাদের এক অন্যতম আকর্ষণীয় স্থান হল এই হাজারদুয়ারি প্যালেস। এই প্যালেসটি নির্মাণ করেছিলেন নবাব নাজিম হুমায়ুন শাহ। 1000টি দরজা বিশিষ্ট এই প্যালেসটি, যার মধ্যে 100টি দরজার নকল। প্যালেসের ভিতরে রয়েছে একটি মিউজিয়াম, যার মধ্যে রাখা আছে তখনকার ব্যবহৃত সব আসবাবপত্র। হাজারদুয়ারির ভিতরে ফটো বা ভিডিওগ্রাফি করা নিষেধ, তাই ভিতরের পরিবেশটা আপনাদের দেখাতে পারলাম না। হাজারদুয়ারি প্যালেসটি নির্মাণ করতে তখনকার দিনে খরচ হয়েছিল 16.5 লক্ষ স্বর্ণমুদ্রা। হাজারদুয়ারি প্যালেসের ঠিক উল্টো দিকেই আছে ইমামবাড়া। এই ইমামবাড়াটি বছরে 9 দিন খোলা থাকে মহরমের সময়। ইমামবাড়াটি তৈরি করতে তখনকার দিনে খরচ হয়েছিল 6 লক্ষ স্বর্ণমুদ্রা। শুক্রবার হাজারদুয়ারি প্যালেসটি বন্ধ থাকে। এখন আমরা চলে এসেছি আজিমুন্নিসা বেগমের সমাধি দেখতে। আজিমুন্নিসা বেগম ছিলেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর কন্যা। এই আজিমুন্নিসা বেগমের সমাধি নিয়ে স্থানীয় মানুষদের মধ্যে একটা কাহিনী প্রচলিত আছে, আর সেটা হলো আজিমুন্নিসা বেগম এমন এক রোগে আক্রান্ত হয়েছিলেন যার চিকিৎসার জন্য উনি ছোট ছোট শিশুদের কলিজা খেতেন। এই কথাটি যখন জানাজানি হয়ে যায়, তখন আজিমুন্নিসা বেগমকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল এই স্থানে। আজিমুন্নিসা বেগম যে ছোট ছোট শিশুদের কলিজা খেতেন, এটা কতটা সত্যি তা আমার জানা নেই, কিন্তু ইতিহাস বলে আজিমুন্নিসা বেগম ছিলেন একজন ধার্মিক ও দানশীল মহিলা। 1734 সালে উনি একটি মসজিদ নির্মাণ করেছিলেন এই স্থানে, যার অনেকটা অংশ আজ ভাগীরথী নদীর ভাঙনে তলিয়ে গেছে। মসজিদের ছোট্ট একটা অংশ আপনারা এখানে দেখতে পাবেন। আমাদের পরবর্তী গন্তব্যস্থান হলো মির্জাফর ও তার বংশের 1100 কবরস্থান। এই কবরস্থানটি ঘুরে দেখার জন্য প্রথমে আমাদের টিকিট কাটতে হবে। টিকিট মূল্য হলো 10 টাকা প্রতিজন। প্রবেশ করে আপনারা দেখবেন অনেক মানুষের কবর। এত কবরের মধ্যে কোনটা মির্জাফরের কবর আপনারা চিনবেন কিভাবে? তার জন্য এখানে আপনারা গাইড পেয়ে যাবেন। এখানে যত কবর আপনারা দেখছেন, এগুলো সব কিন্তু মির্জাফরের বংশধরদের কবর। এই কবরস্থানে শুধুমাত্র মির্জাফরের বংশধরদের কবর দেওয়া হয়। আপনারা এখন দেখছেন মির্জাফরের সমাধি। মির্জাফর মোট 5 বছর নবাবি করেছিলেন এই বাংলায়। সালটা ছিল 1757 থেকে 1760 এবং 1763 থেকে 1765 সাল পর্যন্ত। মির্জাফরে 1100 কবর দেখে আমরা এখন চলে এসেছি নসিপুর রাজবাড়ির সামনে। নসিপুর রাজবাড়িটি নির্মাণ করেছিলেন দেবী সিং। নসিপুর রাজবাড়ির প্রবেশ মূল্য হল মাথাপিছু 20 টাকা করে। দেবী সিং ছিলেন পানিপথের বাসিন্দা। বাংলায় এসেছিলেন ব্যবসার উদ্দেশ্যে, কিন্তু ব্যবসায় বিশেষ উন্নতি করতে পারেননি দেবী সিং। এরপর দেবী সিং ব্রিটিশ সরকারের সাথে তার সম্পর্ক গড়ে তোলেন। ব্রিটিশ সরকার কর আদায় করার দায়িত্ব তুলে দিয়েছিল দেবী সিংয়ের ওপর। দেবী সিংয়ের কাজে খুশি হয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে রাজা উপাধি প্রদান করেন। এই যে বাগানটি আপনারা দেখছেন, এখানেই বিশ্ববিখ্যাত নর্তকী হীরাবাই নৃত্য পরিবেশন করতেন। লখনৌ থেকে এসে নৃত্য পরিবেশন করার জন্য তিনি পারিশ্রমিক নিতেন 5000 স্বর্ণমুদ্রা। দেবী সিং ছিলেন এক অত্যাচারী রাজা। একজন শাসক যে কতটা নির্মম হতে পারে তা দেবী সিংকে দেখলে বোঝা যায়। যারা কর দিতে পারত না তাদেরকে এই ঘরে বন্দি করে রাখা হতো। এখন আমরা প্রবেশ করছি ফাঁসি ঘরে। ওপরে যে চেনটা আপনারা দেখছেন, এই চেন দিয়েই ফাঁসি দেওয়া হতো এই ঘরে। সামনের দেওয়ালে আছে হীরাবাইয়ের একটি ছবি, পাশেই আছে ওয়ারেন হেস্টিং, আর ঠিক তার পাশেই আছে অত্যাচারী রাজা দেবী সিংয়ের ছবি। রাজবাড়ির ভিতরে আছে একটা রাম মন্দির। তার সাথে এখানে আপনারা আরো অনেক দেবদেবীর দর্শনও পেয়ে যাবেন। রাজবাড়ির উপরের অংশে রয়েছে একটি মিউজিয়াম। সেখানে ফটো ও ভিডিওগ্রাফি করা কঠোরভাবে নিষিদ্ধ, তাই সেখানকার ভিডিও আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। আমরা এখন চলে এসেছি জগৎ শেঠের বাড়ি দেখতে।
রাজনীতি, ষড়যন্ত্র, ক্ষমতার লড়াই, না জানি আরও কত কিছুর সাক্ষী এই প্রাসাদ। আজ এই প্রাসাদটি মিউজিয়ামে পরিবর্তন হয়ে গেছে। এখানে প্রবেশ মূল্য হলো 30 টাকা পার পার্সন। জগৎ শেঠ ছিলেন সেই যুগের এক প্রভাবশালী ও অগাধ সম্পত্তির অধিকারী ব্যক্তি, যিনি নবাব, রাজা, জমিদার থেকে শুরু করে ব্রিটিশ সরকারকেও আর্থিক সাহায্য ও ঋণ প্রদান করতেন। তার অর্থনৈতিক শক্তি এতটাই বিশাল ছিল যে সেই সময় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার নেপথ্যে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কি জানেন, জগৎ শেঠ কারোর নাম ছিল না। জগৎ শেঠ হলো একটা উপাধি। এই উপাধিটি পেয়েছিলেন 4 জন ব্যক্তি, যারা ছিলেন অগাধ সম্পত্তির অধিকারী। সিরাজদৌল্লার নবাবী আমলে ধনী ব্যক্তি ছিলেন মেহতাব চাঁদ, যিনি জগৎ শেঠ উপাধি পেয়েছিলেন। সিরাজদৌল্লার বিরুদ্ধে যারা যারা চক্রান্ত করেছিলেন তাদের মধ্যে মেহতাব চাঁদ ছিলেন একজন। এই প্রাসাদের ভিতরে রয়েছে একটি মিউজিয়াম, যার মধ্যে অনেক দুর্লভ সব জিনিসপত্র রাখা আছে। প্রাসাদের ভিতরে ভিডিওগ্রাফি ও ফটো তোলা নিষেধ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমাদের পরবর্তী গন্তব্য স্থান হলো কাঠগোলা বাগানবাড়ি। তৎকালীন নবাবের কাছ থেকে 1200 টাকার বিনিময়ে 32 বিঘার এই বাগানবাড়িটি কিনে নেন জমিদার লক্ষ্মীপত সিং দুগ্গর। এখান থেকে আমাদের টিকিট কেটে নিতে হবে ভিতরে প্রবেশ করার জন্য। এখানে প্রবেশ মূল্য হলো 30 টাকা পার পার্সন। লক্ষ্মীপত সিং দুগ্গর ছিলেন 4 ভাই। 4 ভাই মিলে নির্মাণ করেছিলেন এই বাগান বাড়িটি। এই স্থানে একটি গুপ্তপথ বা সুড়ঙ্গ আছে, যা ভাগীরথী নদীর সাথে যুক্ত। এই গুপ্তপথ দিয়ে নাকি জগৎ শেঠের বাড়িতেও যাওয়া যেত। শোনা যায় এই বাগান বাড়িতে কাঠের গোলা ছিল বলে বাড়িটি কাঠগোলা বাগানবাড়ি নামে পরিচিতি পায়। অনেকে আবার এই বাড়িটি কাঠগোলাপের বাগানবাড়ি নামে চেনেন, কারণ এই বাড়িতে কাঠগোলাপের চাষ করা হতো বলে। লক্ষ্মীপত সিং দুগ্গর ও তার ভাইরা ছিলেন সব ব্যবসায়ী। ওনাদের কাঠের ব্যবসার সাথে সাথে গোলাপের চাষ, আতর ও বহু মূল্যবান মণিমুক্তার ব্যবসা ছিল। আমি এখন এই রাজবাড়িটার ছাদে উঠেছি। সেই ছাদের আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এই রাজবাড়ির ভিতরে ভিডিও করতে পারবেন না, মানে ছাদে বা ব্যালকনিতে গিয়ে যদি আপনারা চান ছবি, ভিডিও, ফটো এগুলো তুলতে পারেন। কলকাতায় তো এত বড় ছাদ আমি পাইনি কোথাও। আর এইরকম যদি বড় ছাদ পাই, ঘুড়ি উড়িয়ে কিন্তু বীভৎস মজা, মানে হেভি মজা। আমি যেহেতু ঘুড়ি ওড়াতে খুবই ভালোবাসি, আমার এই ছাদটা থেকে প্রথমেই আমার রিয়াক্ট হলো যে এইরকম একটা ছাদ পেলে ঘুড়ি ওড়াতাম ভালো করে, বেশ মজা করে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বাগানবাড়ির ওপরের অংশে আছে একটি মিউজিয়াম। তখনকার দিনের সব ব্যবহৃত জিনিসপত্র রাখা আছে ওই মিউজিয়ামে। এই রাজবাড়িটি আপনারা কোন কোন সিনেমা এবং কোন কোন সিরিয়ালে দেখেছেন সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আমাদের পরবর্তী গন্তব্যস্থান হলো নসিপুর আখড়া। এখানকার প্রবেশ মূল্য হলো 20 টাকা পার পার্সন। ভিতরে প্রবেশ করেই প্রথমে দেখতে পাবেন একটি পিতলের রথ, যা প্রতি বছর রথের সময় সেজে ওঠে। 250 বছর ধরে এখানে রথযাত্রা পালন করা হয়। ভিতরে একটি মন্দির আছে। মন্দিরটি দেখলে বুঝতে পারবেন মন্দিরটি বহু পুরনো মন্দির। এখানে একসাথে অনেক দেবদেবীর বিগ্রহ আপনারা দেখতে পাবেন। রামানুজ সম্প্রদায়ের মানুষরা বাংলায় এসেছিলেন ধর্ম প্রচার করার জন্য। ওনারাই এখানে একটি মন্দির ও প্রাসাদ নির্মাণ করেন। এখানে রথযাত্রা ও ঝুলন যাত্রা খুব বড় করে পালন করা হয়। ওই সময় মেলাও বসে মন্দির প্রাঙ্গণে। সামনেই দেখতে পাচ্ছেন এখানে 2টি কামান রাখা আছে। এখানে একটি টাঙ্গা গাড়ি রাখা আছে, যা তখনকার দিনে খুবই প্রচলিত ছিল। এবার আপনাদের দেখাবো 80 টাকার গাড়ি। কি অবাক হচ্ছেন তো? সামনে যে গাড়িটি আপনারা দেখছেন, তখনকার দিনে এই গাড়িটির দাম ছিল 80 টাকা। গাড়িটি চলতো নাকি কেরোসিন তেলে।
আমরা এখন যাচ্ছি মতিঝিল দেখার জন্য। মতিঝিলে প্রবেশ করার জন্য আমাদের এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিট মূল্য 30 টাকা পার পারসন। এই মতিঝিল পার্কটি বিশাল বড় পার্ক, অনেকটা আমাদের ইকো পার্কের মতো। সামনেই এই মতিঝিল পার্কের ম্যাপ দেওয়া আছে, যা দেখে আপনারা এই মতিঝিল পার্কটি ঘুরে নিতে পারবেন। সামনেই আছে বিশ্ব বাংলা হাট, যার সামনে দাঁড়িয়ে সবাই ছবি তুলতে ব্যস্ত। বর্তমানে আমি হেঁটে চলেছি মতিঝিলের পাশ থেকে। সামনেই দেখতে পাচ্ছেন মতিঝিল, যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই পার্ক। নানান রকম ফুল গাছ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই পার্কটি। এখানে আপনারা সাইকেল ভাড়া নিয়ে পুরো পার্কটা ঘুরে দেখতে পারেন। মুর্শিদাবাদ ভ্রমণের প্রথম পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি। মুর্শিদাবাদ ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।